কতটা আদরে লাগছে তোকে জানিস? আনায়া বাচ্চাদের মতো করে মুখ মাথা দুদিকে নাড়ালো। তার চোখ প্রায় বন্ধ হয়ে আসছে। হঠাৎই কি মনে করে ইভান দু হাত দিয়ে আনায়ার আদলটি আঁকড়ে ধরে গাঢ় চুমু খেলো কপালে। ধুকবুক করে উঠে আনায়ার হৃৎস্পন্দন। আক্ষিদ্বয় বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে। ঢুলে পড়ে ইভানের প্রশস্ত বুকে। মুচকি হাসে ইভান, ধীরে শুয়ে দেয় বালিশে। কিন্তু আনায়া শক্ত করে কলার চেপে ধরে আসে। কেমন যেন মুঠো ফাঁকা করলেই হারিয়ে যাবে ইভান। ইভান আনায়ার ঘুমন্ত মুখের দিকে তাকায়, আর সঙ্গে সঙ্গে তার দৃষ্টি বদলে যায়। চোখে একরাশ নেশা জমে ওঠে। হৃদয়ের স্পন্দন দ্রুত হয়ে উঠছে। চোখের দৃষ্টি আরো গভীর হয়। তখনই ইভান আর নিজের হাত কন্ট্রোল করতে পারে না। সে আনায়ের একগুচ্ছ চুল হাতে তুলে নিয়ে তার সুবাস নেয়। মুহূর্তেই চুলের সুবাসে ধীরে ধীরে আরও বেশি মাতাল হয়ে ওঠে। ইভানের পুরো শরীরের মধ্যে কামুক আবেগ তৈরি হতে শুরু করলো। তার মধ্যে আনায়াকে স্পর্শ করার তীব্র আকাঙ্ক্ষা জেগে উঠল। সে সেই আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখতে না পেরে আনায়ার চুলগুলো সরিয়ে গলার কাছে দিয়ে ধীরে স্লাইড করতে করতে ঠোঁটের কাছে এসে থামে। ঘুমের ঘোরে আনায়ার ঠোঁট কাঁপে সামান্য। ইভান সামান্য ঢুলল তার চোখে অদম্য নেশা। আনায়ার গোলাপ রাঙা ঠোঁটে ইভানের আঙ্গুল দিয়ে স্লাইড করতে থাকলো। আনায়ার বুক ওঠানামা করছে দ্রুত গতিতে। ইভান তার আঙ্গুলগুলো আনায়ার ঠোঁটের দিকে চলে যায়। চামড়ার উপর হাত দিয়ে সে ঠোঁটের স্লাইড করে। গোলাপ রঙের ঠোঁটগুলোর উপর আঙ্গুল চলে যেতে থাকে, আর হৃদয়ের স্পন্দন একদমে বেড়ে ওঠে। ইভানের নেশাক্ত দৃষ্টি আনায়ার অধরের দিকে। সে শুকনো ঢোক গিলে আনায়ার অধরের দিকে এগিয়ে এলো। দুজনের নিঃশ্বাস এক মুহূর্তের জন্য এক হয়ে গেল। যখনই ইভান আনায়ার অধর স্পর্শ করতে যাবে তার পূর্বেই একটা বিড়াল ছানা লাফ দিয়ে এসে আনায়ার বুকের উপর পড়ে। সাথে সাথে ইভানের মনোযোগ বিচ্ছিন্ন হয়। তার অনুভূতিগুলো খানিকটা বিলীন হয়ে যায়। সে চোখে ক্রোধ নিয়ে বিড়ালটির পানে তাকায়। বিড়াল ছানাটি আনায়ের মুখের সাথে মুখ ঘষতে থাকে। বিড়ালটির এমন কর্মকাণ্ড ইভানের রাগে আগুনে ঘি ঢালার মতো কাজ করে। আনায়ের পাশে সামান্য বিড়ালকে তার সহ্য হচ্ছে না। অসহ্য বিরক্তির সাথেই ইভান তাড়াতাড়ি বিড়ালটিকে ধরে আনায়ার বুক থেকে সরিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। তারপর সে নিজে বসার জায়গায় তৈরি করে পুনরায় আনায়ার নিকটে আসলো। সামান্য পরিমাণ ঝুঁকে আনায়ার পানে দীর্ঘ দৃষ্টিতে তাকিয়ে সামান্য হাসলো। হঠাৎই সে সামান্য ঠোঁট পাক করে ফিসফিস করে বলে ওঠে, তেরে ইश्क पे तेरे वक्त पे बस हक है एक मेरा, तेरे रूह पे तेरे जिस्म पे बस हक है एक मेरा, बस हक है एक मेरा, बस हक है एक मेरा। রাত গভীর। আকাশও আজ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু চোখে এক বিন্দু ঘুম নেই পিহুর। ঘর জুড়ে নিস্তব্ধতার মাঝে একা জানালার দিকে তাকিয়ে ঘরে বসে আছে। ঠিক সেই মুহূর্তে পেছনের থেকে নরম পরিচিত কণ্ঠস্বর শোনা গেল, পিহুমা, আর কত রাত জেগে থাকবি? রুমে গিয়ে ঘুমিয়ে পড়। পিহু চমকে পেছনে ফিরে তাকায়। চোখে মুচকি হাসি নিয়ে হেঁটে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটিকে জড়িয়ে ধরে বলে, আজকে ঘুম আসে না মনি, তুমি আমাকে গল্প শোনাবে? মহিলার নাম মণি। সে ছোটবেলা থেকে মানুষ করেছে পিহুকে। মায়ের অভাব সে কোনোদিন বুঝতে দেয়নি। তাকে ঘুম পাড়িয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে কষ্টের দিনগুলো পার করিয়েছে। পিহুর আশ্রমের টিচার হলো মণি। মণি পিহুর মাথায় হাত বুলিয়ে হেসে বলে, গল্প? এত রাতে তুই আবার ছোট বাচ্চা হলি নাকি? পিহু ফিক করে হেসে বলে, আমি তো আজ তোমার ছোট্ট পিহু। আসো গল্প বলো না একটুখানি প্লিজ।
মণি এক পাশে বসে, পিহুকে কোলে টেনে নিয়ে পিহুর মাথা রাখে মনির কোলের উপর। যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা এটি। এই একমাত্র মানুষ যাকে সে চোখ বন্ধ করে নিজের বলেই ভাবতে পারে। তখনই মণি পিহুর মাথায় হাত বুলিয়ে গল্প বলা শুরু করে। অনেক কাল আগে এক রাজ্যে থাকতো এক রাজা আর রানী। তাদের ছিল খুব সুখী সংসার। হেসে খেলে দিন কাটতো তাদের। একদিন তাদের ঘর আলো করে একদিন জন্ম নিল ছোট্ট ফুটফুটে এক রাজকন্যা। গাল দুটো টোকা দিলেই লাল হয়ে যেত। রাজকন্যাটার বিশেষত্ব হলো তার লাল টকটকে চুল। দেখে মনে হবে আকাশ থেকে নেমে আসা কোনো পরী। কিন্তু হঠাৎ একদিন এক ঝড় এসে সব কিছু ওলটপালট করে দিল। রাজ্যে শুরু হলো যুদ্ধ। সেই যুদ্ধে রাজকন্যা হারিয়ে ফেলল তার মা বাবাকে। তখন কিছু দুষ্টু লোক রাজকন্যাকে মেরে ফেলতে চেয়েছিল। ঠিক সেই সময় হঠাৎ করে এক সাহসী যুবক এসে তাকে বাঁচিয়ে নেয় আর রাজকন্যাটিকে সুরক্ষিত স্থানে রেখে আবার চলে যায়। সেই যুবকটির কারণেই রাজকন্যা বেঁচেছিল। কিন্তু পিহু মনোযোগী দিয়ে গল্প শুনছিল। মণি থেমে যাওয়াতে পিহু মাথা তুলে বলে উঠল। কিন্তু কি মনি, তারপর কি হলো? মণি একটু থামে, চোখে মুখে অস্বস্তির রেখা ফুটে উঠল তার। সে কিছুটা বিচলিত কণ্ঠে বলল, আজ অনেক রাত হয়ে গেছে মা, কাল তোকে ভার্সিটি যেতে হবে। এখন ভদ্র মেয়ের মতো ঘুমিয়ে পড়। পিহু ছোটবেলা থেকে মনির সমস্ত আদেশই পালন করে, তাই সে চুপচাপ ভদ্র মেয়ের মতো উঠে দাঁড়ালো। কিন্তু হঠাৎ কিছু একটা মনে পড়ায় থামলো। তার মনে পড়ে গেল বহুদিন আগে হারিয়ে যাওয়া একটা প্রশ্ন। সে পেছন ফিরে মনির পানে তাকিয়ে জিজ্ঞাসু কণ্ঠে বলল, মনি, আমার নামটা কে রেখেছিল? এক মুহূর্তে যেন সময়টা থেমে গেল। মণি গা ছমছমে নীরবতায় কিছুটা কেঁপে উঠল। পিহুর দৃষ্টি স্থির হয়ে আছে তার দিকে। মণি কিছু একটা বলতে গিয়েও থেমে যায়, তবুও নিজেকে সামলিয়ে মুখে হালকা হাসি ফুটিয়ে উত্তর দেয়, আমি আমি ছাড়া কে রাখবে তোর নাম? আমি ছোটবেলায় তোর নামটা রেখেছিলাম, কিন্তু হঠাৎ এই প্রশ্ন। পিহু ঠান্ডা ভঙ্গিতে উত্তর দিল। কিছু না মনি, এমনি জিজ্ঞাসা করলাম। আর কোনো বাক্য ব্যয় করলো না সে। পেছন ফিরে রুমের উদ্দেশ্যে উদ্যুক্ত হলো। হাঁটতে হাঁটতে মনটা কেমন যেন শূন্য হয়ে আসে তার। হঠাৎই মনে হয় বুকের ভেতরটা ভারী হয়ে আসছে। হৃদয়ের গহীন থেকে একটা চাপা কষ্ট উঠে আসছে, যেটা ব্যাখ্যা সে নিজেও জানে না। তাই তো সর্বদা সে নীরব থাকে। মণি তখন নিঃশব্দে পিহুর যাওয়ার দিকে তাকিয়ে রইল। হঠাৎই কণ্ঠে একরাশ হতাশ নিয়ে সে বলে উঠল, সে রাজকন্যাটি আর কেউ না, সে হলো আরভিয়া জাহান পিহু। অতীত আমেরিকার নিউ ইয়র্ক সিটি। মুহূর্তেই আলিশা কেঁপে ওঠে। ক্যাসিনোর ভয়ঙ্কর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আলিশার চোখ যায় বিছানার নির্মমভাবে বেঁধে রাখা মেয়েটির উপর। মেয়েটি আর কেউ না, বরং জেনি। সেই মুহূর্তে পৃথিবীটা যেন থেমে গেল তার। বিছানার উপর পড়ে থাকা জেনির দিকে চেয়ে আলিশার চোখ বিস্ফোরিত হয়ে ওঠে। জেনির হাত পা রক্তাক্ত দড়িতে বাঁধা, শরীরের কোনো অংশই বাদ নেই নির্যাতনের ছোঁয়া থেকে। গায়ে একটা বস্ত্র নেই, শুধু ক্ষত চিহ্ন আর রক্ত গোড়ার দাগ দেখা যাচ্ছে শরীরে। হঠাৎই ক্যাসিনোর ধমকে ভাঙ্গে আলিশার ধ্যান। এই মেয়ের কথা কানে যাচ্ছে না, এখানে কি করছো? ক্যাসিনোর গর্জে ওঠা গলায় আলিশা চমকে উঠে। গায়ে কাটা দেওয়ার মতো শীতল স্রোত বয়ে যায় তার সারা শরীরে। পা দুটো ওষার হয়ে আসে। তার চোখ তখন শুধু জেনির মুখে। জেনির চোখের ভাষা অসহায়, যেন একটা ভাঙ্গা পুতুল কাঁদছে শব্দহীনভাবে। জেনির চোখে এক ফোঁটা বাঁচার আকাঙ্ক্ষা। চোখ দুটো তীব্র আতঙ্কে ছলছল করছে মেয়েটার। চোখের জল নিয়ে তাকিয়ে আছে আলিশার পানে। এদিকে ক্যাসিনো আবার গর্জে ওঠে। এই মেয়ে, তোমাকে এখনই মেরে ফেলবো আমি। সত্যি করে বলো, তুমি কি এখানে কি করছো? তা না হলে পান হারাবে। আলিশা ভয়ে শুকনো ঢোক গিলল। নিজেকে প্রস্তুত করে কোনো মতে মুখ খুলতে যাবে, তখনই বাতাসে ছড়িয়ে পড়ে পুলিশের সাইলেনের শব্দ। সঙ্গে সঙ্গে ক্যাসিনোর মুখ কালো হয়ে যায়। তার চোখ জলজল করে উঠে আতঙ্কে। আলিশা পেছনের দিকে ঘুরে দেখে জানালা ফাঁক দিয়ে লাল নীল আলোর ঝলসে উঠছে চারপাশ। ক্যাসিনো দু হাত মাথায় দিয়ে ফিসফিস করে বলে, ও গড, পুলিশ এসেছে, শিট। তার গলা কেঁপে উঠে, ঘাম ঝরে পড়ছে কপাল বেয়ে। তখনই আলিশার মুখে এক টুকরো রহস্যময় হাসি ফুটে ওঠে। সে বুঝতে পেরেছে যে এখন হোটেলে রেড হবে। অন্যদিকে ক্যাসিনো ছুটে এসে শার্টটি তুলে গায়ে দেয়। হাত কাঁপছে,
বোতাম আটকাতে গিয়েও ভুল করছে। ক্যাসিনো সব কিছু রেখে বেরিয়ে যেতে যাবে, তৎক্ষণাৎ তার মাথায় জেনির কথা আসে। হঠাৎ তার চোখ পড়ে বিছানার উপর। জেনি তো বেঁচে আছে। যদি সে সব সত্যি বলে দেয়, ক্যাসিনোর সব ফাঁস করে দেয়। মাথার ভেতর বাজতে থাকে হাজারটা আশঙ্কা। ক্যাসিনো একেবারে দিশেহারা, ঘর জুড়ে অস্ত্রতা। এই দিশেহারা অবস্থায় আলিশা ধীরে ধীরে সামনে এগিয়ে আসলো। ক্যাসিনো আলিশাকে দেখে ভ্রু কুঁচকায়। আলিশা গম্ভীর দৃষ্টিতে ক্যাসিনোর চোখে চোখ রাখে, তারপর ঠান্ডা শান্ত কণ্ঠে বলে উঠল, আমি আপনাকে সাহায্য করতে পারি। এই মেয়েটাকে এখান থেকে বের করে নিয়ে যেতে দিন আমাকে। এহেন কথা শুনে ক্যাসিনো বিস্ময় দৃষ্টিতে তাকালো। তার দৃষ্টিতে প্রশ্ন। সে এটাই বুঝতে পারছে না তাকে কেন কেউ সাহায্য করবে। তৎক্ষণাৎ সে কণ্ঠে সন্দেহ নিয়ে জিজ্ঞাসা করল, তুমি কেন আমাকে সাহায্য করবে? আলিশার ঠোঁটে বাঁকা হাসি নিয়ে চোখে জটিল অভিব্যক্তি ফুটিয়ে বলল, সেটা না হয় পরেই বলি, আগে এখান থেকে বের হয়ে যাওয়া যাক। ক্যাসিনো নির্বাক হয়ে শুধু তাকিয়ে রইল। আলিশা দ্রুত উঠে যায় জেনির দিকে। তার গায়ে একটা পাতলা কম্বল জড়িয়ে দিল তাড়াতাড়ি। জেনির হাত পা বাঁধা, মুখে আঁচড়ের দাগ, স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওর উপর কী ধরনের নির্যাতন করা হয়েছে। সে নিচু হয়ে কাঁপা কাঁপা গলায় বলে, সব কিছু ঠিক হয়ে যাবে, আর একটু অপেক্ষা কর। হ্যাঁ, আমি তোর এখান থেকে নিয়ে যাব। আমার উপর বিশ্বাস আছে না তোর? জেনির চোখ থেকে টপ টপ করে পানি পড়ল, তবুও সে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোধক সম্মতি জানালো। আলিশা ক্যাসিনোর দিকে তাকালো। সঙ্গে সঙ্গে ক্যাসিনো এগিয়ে এসে জেনিকে কাঁধে তুলে নিল। জেনি হতভম্ব হয়ে আলিশার পানে তাকালো। জানালাটা খোলা। আলিশা আর ক্যাসিনো খুবই সতর্কভাবে জেনিকে নিয়ে জানালা দিয়ে নিচে নামলো। গাড়ির পেছনের সিটে আলিশা জেনিকে জড়িয়ে ধরে বসে জেনির কপালে ঠান্ডা হাত বুলিয়ে দেয়। ক্যাসিনো এবার গাড়ি চালাতে চালাতে পেছনের দিকে ফিরে জিজ্ঞাসা করলো, কোথায় যাব? আলিশা চোখ সোজা জানালার দিকে তাকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে উত্তর দেয়। জঙ্গলে। ক্যাসিনো ভ্রু কুঁচকে বলল, জঙ্গলে কেন? আলিশার ঠান্ডা অথচ ধাতব কণ্ঠে বলে উঠল, পেছনে পুলিশ আছে, যে কোনো সময় ধরা খেতে যেতে পারি, তাই দ্রুত চলুন। ক্যাসিনো একটু হেসে উত্তর দিল। তুই এখন আমাকে নির্দেশ দিস? বাহ। গাড়ির গতি বেড়ে যায়। আলিশা জেনিকে বুকের মধ্যে আরো টেনে আনলো। চুলে হাত বুলিয়ে দিচ্ছে আলতোভাবে। জেনি নিঃশব্দে কাঁদছে, কিন্তু মুখে একটা শব্দ নেই। চোখে কেবল প্রশ্ন তার, যার কোনো উত্তর নেই। আলিশা যেন শুনছে না কিছু, শুধু নিশ্চুপ হয়ে আছে। কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে থামলেও জঙ্গলের সামনে। গাড়ি থামতেই ক্যাসিনো দরজা খুলে দ্রুত নেমে আসে। সে জেনিকে আবার কাঁধে তুলে নিয়ে আয় নিঃশব্দে। আলিশা ধীরে নেমে পড়ে, চোখ তুলে ক্যাসিনোর দিকে তাকায়, তারপর রক্ত ভেজা কণ্ঠে বলে ওঠে, আপনি ওকে নিয়ে ভিতরে যান, আমি আসছি। ক্যাসিনো একবার তীক্ষ্ণ চোখে তাকায়, কিছু না বলে ঠান্ডা মুখে জঙ্গলের ভেতরের দিকে পা বাড়ায় জেনিকে নিয়ে। আলিশা তখন গাড়ির পেছন থেকে দুটো কোদাল বের করে, তারপর নিঃশব্দে তাদের পেছনে পেছনে জঙ্গলের গহীনে প্রবেশ করে। জঙ্গলটা ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও অন্ধকার হয়ে ওঠে। ক্যাসিনো একটা নির্জন জায়গায় এসে জেনিকে নিচে শুইয়ে দেয়, তারপর দৃষ্টি আটকে যায় আলিশার হাতে থাকা কোদালের উপর। ক্যাসিনো কয়েক কদম এগিয়ে এসে চোখ সরু করে জিজ্ঞাসা করলো, তুমি এত কিছু কেন করছো? আলিশা ঠান্ডা কণ্ঠে জবাব দিল, সব বলবো, একবার কাজটা শেষ করি। এখনো আমাদের হাতে বেশি সময় নেই, যখন তখন পুলিশ চলে আসতে পারে। বলেই সে একটা কোদাল ক্যাসিনোর দিকে বাড়িয়ে দেয়। ক্যাসিনো কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর সেটি নিয়ে নেয়। তারপর দুজন একসাথে মাটি খুঁড়তে শুরু করে। ধীরে ধীরে কোদালের আঘাতে মাটি আলগা হচ্ছে। ও পাশে জেনি কাপা চোখে তাকিয়ে আছে। সারা শরীরে কোনো শক্তি নেই, তার একটুখানি নড়তেও পারছে না। তার আলিশার প্রতি অন্ধ ভালোবাসা আর বিশ্বাস আজ যেন ঘোলা লাগছে। আলিশা, এটা কি সেই আলিশা যার সাথে সে ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে? আর সেই আলিশা আজ তার কবর খুঁড়ছে। কিন্তু কেন? কি ভুল করেছিল জেনি? জেনি বুঝতে পারল কিছু, আবার পারল না। মাটি খোঁড়া শেষ হলে ক্যাসিনো একবার চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস ফেলল। ক্যাসিনো আলিশার দিকে একবার তাকিয়ে নীরবে জেনিকে আবার কাঁধে তুলে নিল। এরপর এক মুহূর্ত দেরি না করে জেনিকে গর্তের ভেতরে ফেলে দিল। জেনি বুঝতে পারল এটাই হয়তো তার শেষ সময়। যন্ত্রণায় সমস্ত শরীর ফেটে পড়ল তার।
হঠাৎ চোখের কোণ দিয়ে ঝরে পড়ল এক ফোঁটা পানি। ক্যাসিনো মাটি চাপা দিতে থাকলো জেনিকে, আর আলিশা নীরব হয়ে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে দেখলো সবকিছু। জেনির বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। বন্ধুর বিশ্বাসঘাতকতা সহ্য করা শক্তিটুকু তার একটুকু নেই। সে না চিৎকার করতে পারছে আর না বাধা দিতে পারছে। ততক্ষণ আলিশা এক মুঠো মাটি হাতে তুলে আনলো। হাতটা থমকে গেল মাঝপথে তার। আলিশার চোখের কোণে অশ্রু নেই, কিন্তু তবুও ভেতরে কিছু একটা যেন ভেঙে পড়ছে। সে নিচু হয়ে জেনির নিথর মুখটার পানে ফিসফিস করে বলল, আমাকে ক্ষমা করে দিস। বিশ্বাস কর, তোকে আমি সত্যিই ভালোবাসতাম। এই পৃথিবীতে যদি কেউ আমার হৃদয়ের মানে বোঝে, সেটা তুই ছিলি। জেনির বুকের ভিতর ঘূর্ণি উঠল। তার দম বন্ধ হয়ে আসছে। বেঁচে থাকার সমস্ত আকাঙ্ক্ষা মরে গেল তার। আলিশার চোখ ফিরিয়ে নিয়ে পুনরায় বলল, কিন্তু আমার এই নিষিদ্ধ আসক্তি তোকে ছাড়িয়ে গিয়েছে। এটা ভালোবাসা না, এটা আমার নেশা। আর এই নেশাকে কাছে পাওয়ার জন্য তোকে বলিদান দিতেই হতো। সে পাগলের মতো হাসলো। তারপর চোখের জল লুকাতে গিয়ে ফিসফিস করে আরো বলল, আমার ভালোবাসা তোকে কবরেও পৌঁছে দিল। দেখেছিস কতটা ভয়ানক হয়ে গিয়েছি আমি। বিদায় জেনি, তোকে কোনোদিন ভুলবো না। অনেক মনে পড়বে তোর কথা। পারলে ক্ষমা করে দিস আমাকে। কথাটুকু শেষ করে আলিশা নিঃশব্দে মাটি তুলে জেনির মুখে ফেলল। মাটি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জেনির ঠোঁট কেঁপে উঠল। চোখ দিয়ে আরো এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সবশেষে ক্যাসিনো সম্পূর্ণ মাটি চাপা দিয়ে জেনির অস্তিত্ব নিঃশেষ করল। আলিশার চোখের কোণ থেকে অগোচরে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। বাংলাদেশ রাতের গভীরতা যেন অন্ধকারে আরো গাঢ় করে তুলেছে। শহরের কোলাহল থেকে অনেক দূরে একটি কালো রঙের গাড়িটি ছুটে চলছে নির্জন ফাঁকা রাস্তায়। হেডলাইটের আলো ছাড়া চারপাশে কিছুই দেখা যাচ্ছে না। ইভান খুবই মনোযোগ সহকারে ড্রাইভিং করছে। জানালা দিয়ে আসা শো শো বাতাস তার চুলগুলোকে উড়িয়ে এলোমেলো করে দিচ্ছে। ইভানের পাশের সিটে রাখা একটি কালো ব্যাগ মাঝে মাঝে নড়ছে, যেন ভেতরে কিছু একটা লাফাচ্ছে, ছটফট করছে। ইভান পাশ ফিরে ব্যাগের দিকে একবার তাকিয়ে বাঁকা হাসলো। কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে থামলো অন্ধকার জঙ্গলের কিনারায়। ইভান গাড়ি থেকে নেমে শক্ত হাতে ব্যাগটি তুলে নিয়ে জঙ্গলের ভেতরে হাঁটতে থাকলো। চতুর্পাশে ঝিঝি পোকার আওয়াজ ভেসে আসছে। একটু পথ এগিয়ে ঘন জঙ্গল পেরিয়ে ইভান এসে দাঁড়ালো এক পুরনো ডুপ্লেক্স প্রাসাদের সামনে। কিন্তু পুরনো হলেও এটাকে ভাঙ্গা বাড়ি বলা যাবে না, বরং একে বলা চলে নির্জন প্রাসাদ। বাসাটার গায়ে বুনে উঠেছে লতাপাতা। সামনের দেওয়ালের উপরে একটা বিশাল সাপ ঝুলে আছে। নিঃশব্দে ইভানকে দেখে মাথাটা সামান্য নড়ল। বাসার মূল ফটকের দুপাশে দাঁড়িয়ে আছে অন্তত 50 জন গার্ড, সবাই কালো ইউনিফর্মে, চোখে কালো চশমা, মুখে নিঃশব্দ শৃঙ্খলা। সকলের মুহূর্তেই ইভানকে দেখে সম্মানের সঙ্গে মাথা নিচু করল। ইভান সোজা ফটকের দিকে এগিয়ে এলো। গার্ডরা স্বয়ংক্রিয়ভাবে ফটক খুলে দিল, যেন হিংস্র প্রবেশ করছে তার গুহায়। ইভান ভেতরে প্রবেশ করলো গম্ভীরভাবে। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল অদ্ভুত সৌন্দর্য। বাসাটা ভেতর থেকে আশ্চর্যজনক সাজানো। দেওয়ালের প্লাস্টার কিছুটা খসে পড়লেও দেওয়ালের পাশে সুশৃঙ্খলভাবে বসানো ছোট ছোট ইনডোর প্লান্ট, স্নেক প্লান্ট আর অর্কিড। কয়েকটি কোণে কাঠের পুরনো আসবাবপত্র সাজানো রয়েছে। বাসার ভেতরের 30 জনের মতো গার্ড সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে রোবটের ন্যায়। বাসাটা দেখতে পুরনো দিনের রাজপ্রাসাদের মতো। ইভান আর সময় নষ্ট না করে সোজা রান্নাঘরের দিকে এগুলো। রান্নাঘরটা অপেক্ষাকৃত গোছানো, যেন কেউ এখানে মাঝে মাঝে এসে কাজ করে। কাঠের মেঝেতে ধুলো জমলেও কাউন্টার পটটা পরিষ্কার। ইভান ব্যাগটি নিচে নামিয়ে খুলে দিলে তৎক্ষণাৎ ব্যাগের ভেতর থেকে লাফিয়ে বেরিয়ে এলো বিড়ালটি। বিড়ালটি ছোটাছুটি করে এবং ম্যাও ম্যাও আওয়াজ করছে। ইভান বিরক্ত হয়ে বিড়ালটিকে হাতে তুলে নিয়ে ফিসফিসিয়ে বলল, একদম চুপ, হুশ, কোনো শব্দ করবি না, তোর জীবনের শেষ সময় ঘনিয়ে আসছে। বিড়ালটি ছটফট করতে থাকে, পালানোর চেষ্টা করে, কিন্তু ইভানের লোহ মুষ্টি থেকে বের হওয়া সম্ভব নয়।
ইভান প্রথমে হাতে গ্লোভস পরে নিল, তারপর পাশে থাকা ধারালো ছুরি হাতে তুলে নিল। ধারালো ছুরিটা সোজা ঢুকিয়ে দিল বিড়ালের চোখের মধ্যে। চোখটা যেন কেটে গেল এক নিমিষে, রক্ত গড়াতে লাগলো ধারার মতো। বিড়ালটা তীব্রভাবে চেঁচিয়ে উঠল, ম্যাও। আর্তনাদ ছড়িয়ে পড়ল ঘর জুড়ে। বিড়ালটির শরীরটা কাঁপছে, ছটফট করছে, কিন্তু ইভানের হাতে কোনো কম্পন নেই। ইভান হঠাৎ থেমে গেল, তার দৃষ্টি স্থির বিড়ালের ছিন্ন ভিন্ন চোখের ভেতরে। হঠাৎ সে পাশের ছোট্ট ব্যাগ থেকে বের করলো একটা ধাতব হুকের মতো সরু টুল বের করলো। সে টুলটা হাতে ঘুরাতে ঘুরাতে ঠান্ডা কণ্ঠে বলল, লেটস সি হোয়াট ইউ আর হাইডিং। বলে ধীরে ধীরে টুলটা ঢুকালো বিড়ালের ক্ষতবিক্ষত চোখের কোটরে। তখনই খট শব্দ করে টুলের শেষে যেন কিছু একটা আটকে গেল। ইভান টেনে আনলো সেটি খুব নিখুঁতভাবে। সে ধাতব বস্তুটি হাতের তালুতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। এটি একটি ক্যামেরা, যার লেন্সটা এখনও ফ্ল্যাশ করছে হালকা আলোতে। হ্যাঁ, এটি সেই বিড়াল আর সেই ক্যামেরা যেটার কথা ক্লোরা ড্রেভেনকে বলতে চেয়েছিল। আর এই কাজটা কেকের লোক করেছে যেন আনায়ার উপর নজরদারি করতে পারে। সেই মুহূর্তে ইভান ক্যামেরাটির চোখের সামনে তুলে ধরে শীতল কণ্ঠে বলল,